আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশের কোটা ব্যবস্থা সেকাল একাল নিয়ে কথা বলবো। 2018 সালে পরিবর্তনটি বাতিল করার মাধ্যমে হাসিনাকে কিভাবে আমাদের আন্দোলনকারীরা জয় বাংলা করে দিল সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের নেক্সট কম্পিটিটিভ এক্সামের যেসব তথ্যগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা ফোকাস করেই আজকে ক্লাসটা সাজাবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোটা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল 1972 সালে। 72 সালে কোটা ব্যবস্থা প্রণয়ন করার পর থেকে এই কোটা ব্যবস্থা নিয়ে অনেক ধরনের মেকানিজম করা হয়েছিল। বেসিক্যালি কোটাটা এই জন্যই দরকার যে অনগ্রসর কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা জায়গাকে সামনে এগিয়ে আনার জন্য এই কোটা ব্যবস্থাটা প্রবর্তন করা হয়। বাংলাদেশের কোটা ব্যবস্থা প্রণয়নের প্রাথমিক মোটো সেটাই ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আস্তে আস্তে বেসিক্যালি হাসিনা সরকারই বারবার এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল। কোটা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল 1972 সালে আর কোটা প্রথা বাতিল করা হয় 2018 সালের 4 অক্টোবর। আসলে আমরা একটু জেনে নেই কোটা প্রথা চালুর পর থেকে কিভাবে কোন কোন বিষয়গুলো অ্যাড করা হয়েছে এবং কি বিষয়ে মেকানিজম করা হয়েছিল। কোটা ব্যবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা এটাকে ইনক্লুড করা হয়েছে 1985-তে। মুক্তিযোদ্ধাদের সন্তান এই কোটাটাকে অ্যাড করা হয়েছে 1997 সালে। আমরা জানি 96-তে হাসিনা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি 97 সালে এই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে কোটা প্রদান করেন। এর পেছনে রিজন কী ছিল? রিজন হচ্ছে স্বাধীনতার পর থেকে 72 সালে প্রথম যখন কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় তখন শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই কোটার মাধ্যমে একটা সুবিধা পেতেন। এরপরে শেখ মুজিবুর রহমান ক্ষমতা ছিলেন, তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসতে পারে না, এই জন্য কোটার মেকানিজমটা ওখানে আটকা ছিল। হাসিনা ক্ষমতা আসলেন 96-তে এসে 97-তে তিনি এবার কোটা প্রথার ট্রাম্প কার্ড অর্থাৎ নিজের ঝুলিতে কোটা প্রথার সুবিধা নেওয়ার জন্য এইবার ওই যে শুধুমাত্র মুক্তিযোদ্ধারা যে সুবিধা পেতেন সেই সুবিধাটাকে ওভারলুপ করে তাদের ছেলে মেয়েদেরকে দেওয়া শুরু করলেন। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন, কোটা তখনকার সময়ে আওয়ামী লীগের একটা এসেট হয়ে যায় আর এই এসেটটাকে পেট্রোনাইজ করতে পারলে ওদেরই লাভ। এই ভিত্তিতে হাসিনা একের পর এক মেকানিজম করে যাচ্ছিলেন। এই করেও হাসিনা আর শান্তি হচ্ছিল না। 96-এর পরে যখন ক্ষমতা থেকে চলে গেল, এরপরে তো বিএনপি ক্ষমতা আসলো। বিএনপি ক্ষমতা আসার পরে আবার বিএনপি চলে গেল তত্ত্বাবধায়ক, তারপরে আবার হাসিনা তো শুরু করে দিলেন ভিশন 2041, কিন্তু ধরা খেয়ে গেলেন আর কি। যেই কোটা ব্যবস্থাকে তিনি সবসময় তার ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করছিলেন ক্ষমতায় টিকে থাকার একটা অপকৌশল হিসেবে, সেটার মাধ্যমে তিনি বলি হয়ে গেলেন। এবার আসেন, এখানে একটা ফ্যাক্ট ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান কোটার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটাও তিনি রাখেন 2011 সালে এসে। মানে মুক্তিযোদ্ধা তারপরে তার ছেলে মেয়ে ওটা দিয়েও তিনি শান্তি পাচ্ছেন না, তার আরও চাই, অর্থাৎ তার মতাদর্শের আরও কিছু লোক দরকার। এবার তিনি নাতি নাতিদেরকে এখানে ইনক্লুড করলেন 2011 সালে। প্রাথমিকভাবে তখন পত্রপত্রিকায় এই বিষয়গুলো নিয়ে মেরিট ডিমেরিট নিয়ে ভাবা হচ্ছিল, কিন্তু তেমন কোনো বলিষ্ঠ আন্দোলন ছিল না। এরপরে এখানে দেখেন প্রতিবন্ধী কোটা 2018 সালে চালু হয়। এরপরে আমরা একটু উপরে যাই, কোটা প্রথা বাতিল করা হয় 2018 সালের 4 অক্টোবর। হঠাৎ করে এই মেকানিজমগুলো নিয়ে যখন মানুষ বেশি অসন্তোষ প্রকাশ করে তখন মানুষের মধ্যে বা ছাত্রদের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়। এই আন্দোলনের ফলপ্রসূ রূপ হিসেবে কোটা প্রথা বাতিল করা হয়েছিল 2018 সালের 4 অক্টোবর। এই যে 18 সালের 4 অক্টোবর এটা পরিপত্রটি বাতিল করা হয়েছিল, এটা এক ধরনের মেকানিজম ছিল হাসিনারই। আদালত ফাদালত সব কিছু বাদ দিয়ে আন্দোলনের কোনো একদিন হঠাৎ করে হাসিনা ঘোষণা দিয়ে বসলেন কোটা বাতিল, বাংলাদেশের কোনো কোটাই নাই। তখনই আমরা বুঝছিলাম এ কোনো একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে, কিন্তু 18 থেকে 24 লম্বা সময় পরে এসে তিনি সেই মাইন্ড গেমটাকে আবার রিভাইভ করতে চাইলেন, তিনি ধরা খেয়ে গেলেন। এই 18 সালে বাতিলকৃত এই কোটা প্রথাটাকে রিভাইভ করার জন্য 6 ডিসেম্বর 21 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান আবার সেই পরিপত্র বাতিল করার জন্য রিট করলো। এইবার আস্তে আস্তে মেকানিজমের ঢালপালা মেলে এই 6 ডিসেম্বর 21 সালের যেই রিট, এই রিটের রায় হয় 5 জুন 2024 সালে। হাইকোর্ট 18 সালের পরিপত্রটি বাতিল করে দেয়। 18 সালের পরিপত্র মানে কি? 18 সালের পরিপত্র মানে হচ্ছে এই যে 18 সালে যে হাসিনা ঘোষণা দিয়েছিল বাতিল, এই বাতিল করা পরিপত্রটিকে বাতিল করার জন্য আবার আদালত রায় দেয়। 5 জুন রায় হয়। রায় হওয়ার পরে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামে। এরপরে আন্দোলনটা আস্তে আস্তে কনক্রিট হতে থাকে এবং হাসিনা সরকার এই আন্দোলনটাকে নষ্ট করে দিয়ে কোটা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল নেয়, আর কৌশলে একের পর এক ধরা খেয়ে
হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে সেও জয় বাংলা হয়ে যায়। এখন আমরা ভর্তি পরীক্ষা এবং বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোর পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এক ঝলকে জেনে যাব। 5 এবং 6 জুনের বিভিন্ন পাল্টাপাল্টি কর্মসূচির পরে ছাত্র জনতার বিক্ষোভ একদম তুঙ্গে উঠে যায়। আর এই তুঙ্গে উঠা বিক্ষোভ ফলপ্রসূ রূপ লাভ করতে থাকে জুলাই থেকে। প্রাথমিকভাবে অনেক বেশি দমনপীড়নের শিকার না হলেও পরবর্তীতে হাজার হাজার প্রাণের বিনিময়ের মাধ্যমে এই বৈষম্য প্রথাটাকে বিলোপ করতে সক্ষম হয় আমাদের বিপ্লবী ছাত্র জনতা। এখানে কনটেক্সটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, যাকে আমরা বাংলা বসন্ত নামে জানব। আরব বসন্ত একটা আছে 2011 সালে আরব দেশগুলোতে শুরু হয়েছিল। ওটা তো পশ্চিমাদের ম্যানিপুলেটেড একটা ফ্যাক্ট, কিন্তু এটা আমাদের সলিড বাংলা বসন্ত। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটা আস্তে আস্তে এগুতে থাকে। 6 জুলাই বাংলা ব্লকেড কর্মসূচি গ্রহণ করা হয়। এরপরে 16 জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যখন আন্দোলনটা একদম কনক্রিট, তখন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শাহাদাত বরণ করেন। এরপরে 17 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা হয়। যেহেতু আবু সাঈদ খুন হয়ে গেলেন, এবার আমাদের ছাত্র জনতা বুঝতে পারলেন যে এই আন্দোলনটাকে এগিয়ে নিতে হলে আরও অনেক বেশি জীবনের প্রয়োজন এবং আরও কনক্রিট ওয়ার্ক প্ল্যানের প্রয়োজন। সেই লক্ষ্যেই তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। 18 জুলাই মীর মুগ্ধ শহীদ হয়ে যান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP এর স্টুডেন্ট ছিলেন। আর এই দিন সরকার আবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সারা দেশ। পলক সাক্ষাৎকারে এসে বলতো যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যায়, আমরা কেউ বন্ধ করিনি। এভাবে করে সে অনেক কথাই বলতো। যাই হোক, তার ঠিকানা এখন জেল হাজতেই। 19 জুলাই আন্দোলনকারীরা 9 দফা ঘোষণা করেন। সারা দেশে কারফিউ জারি করে সরকার। 19 জুলাই গুরুত্বপূর্ণ কাজ দুইটা, একটা হচ্ছে 9 দফা ঘোষণা করা আর সারা দেশে কারফিউ জারি করা। 9 দফাগুলো এমন ছিল যে এগুলাকে যদি সরকার মেনে নেয় তাহলে সরকার অনায়াসেই পতন হয়ে যাবে। এই জন্য সরকার বুঝতে পেরে পাল্টা অ্যাকশন নিয়ে কারফিউ বা সান্ধ্য আইন বা জরুরি আইন জারি করে দেয়। এরপরে 21 জুলাই 7 জন বিচারপতির যে বেঞ্চ ছিল, এই বেঞ্চ রায় দেয়। এই রায়ে কোটা ব্যবস্থাকে বাতিল করে দিয়ে 93% মেধা এবং 7% কোটা রাখে। এই 7%-এর মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের জন্য, 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, আর 1% প্রতিবন্ধী ও থার্ড জেন্ডারদের কোটা। এটা থার্ড জেন্ডারটা নতুন করে অ্যাড করা হয়েছে। আর এই যে 21 জুলাই যে রায় দেওয়া হয়েছিল সেটাকে 23 জুলাই গেজেট আকারে পাশ করা হয়। 21 জুলাইয়ের এই রায়কে 23 জুলাই যখন গেজেট করা হয় তখন কেউ আর এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ এই আন্দোলনটাকে দমনপীড়ন করতে গিয়ে হাসিনা সরকার একের পর এক আন্দোলনকারীকে খুন করে ফেলছিলেন। এজন্য ছাত্র জনতা বুঝে এই যে ম্যানিপুলেটেড রায়, এই রায়গুলোর প্রতি আর সম্মান দেখাতে পারেনি। আর সম্মান দেখাতে না পারার কারণে আন্দোলনকারীরা রাস্তাতেই ছিল। রাস্তা থেকে 9 দফা 1 দফায় পরিণত হয়ে সরকার পতনের ডাক আসে। 1 আগস্ট শহীদদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি গ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোষ্ঠী। এরপরে 3 আগস্ট এই 9 দফার পরিবর্তে 1 দফার ডাক দেয়। ওই যে আমরা দেখতে পাচ্ছিলাম 9-9-এর মধ্যে ব্লাডের একটা সাইন দিয়ে সেটাকে 1 করে দেওয়া হতো, একটা অ্যানিমেটেড ভিডিও ছিল, আপনারা দেখছেন অনেকেই। এরপরে 4 আগস্ট, 5 আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। অর্থাৎ প্ল্যান ছিল 6 আগস্টে যাবে ঢাকায় সবাই। তো 6 আগস্টে ঢাকা যাবে, এটার এগেনস্টে হাসিনা সরকার যখন ব্যবস্থা নিচ্ছিল তখন সবাই বলল না, 6 তারিখ নয়, 5 তারিখে লং মার্চ টু ঢাকা। এরপরে এই 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা আসে 4 আগস্ট। এরপরে 5 আগস্ট লং মার্চ টু ঢাকার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ব্যাপক খুনাখুনি শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা আশা করছি এই যে সামগ্রিক আলোচনা, এই সামগ্রিক আলোচনা আমাদের নেক্সট যে কোনো একটা পরীক্ষায় কোনো না কোনো একটা প্রশ্ন আসতে পারে। সো আমরা টোটাল প্যাকেজটা মাথায় রেখে দিলে ইনশাল্লাহ পরীক্ষায় 2-1 নাম্বার আসলে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, নেক্সট কোনো ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।